যুবরাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ইভেন্টে জয়েন্ট হওয়ার জন্য। আমরা শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব আপনার ব্যবসা শুরু কিভাবে হলো? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার ব্যবসা দেখতে গেলে আমার জীবনটা শুরু হয়, যেমন আমার হোমটাউন হচ্ছে বরিশাল বিভাগ থেকে। তো বরিশাল বিভাগ থেকে আমার জার্নি শুরু হয় 2022-এর দিকে। 22-এর দিকে আমার জীবনে কিছু ঝড় আসে। সে ঝড়ের জন্য যেটা আমার জন্মস্থান, ওই জন্মস্থান বা হচ্ছে আমার পছন্দের শহর যেটা, ওই শহরটা আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার কিছুতে মাথায় আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে চলে আসার পরে আমি যে কোনো একটা মাধ্যমে বলতে গেলে আমার খুব শুভাকাঙ্ক্ষী একজন মানুষ, তার মাধ্যমেই আমার একটা ব্যবসা শুরু করি। যে ব্যবসাটা দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছাতে আজকে আমি এই পর্যন্ত, মানে ওই লোকটাকে আমি যতই খুঁজি পাচ্ছি না, কিন্তু আমার তখন সাপোর্টার হিসেবে সেই ছিল আমার পাশে সব সময়। আমি দোয়া করি সে যেখানেই থাকুক ভালো থাকুক সারা জীবন। আচ্ছা, তাহলে কিভাবে তৈরি করলেন তাসলিমা গ্রুপ? এখন তাসলিমা গ্রুপটা তৈরি করতে আমার একটু টাইম লাগছে না। 2022 থেকে 2026 এই পর্যন্ত অনেকগুলো বছর কেটে গেছে, সময় কেটে গেছে। সময় কারোর জন্যই থেমে থাকে না। তো আমার বিজনেসটা শুরু হয়, মানে প্রত্যেকটা মানুষের জীবনে একটা টার্গেট থাকে, যে আমার জীবনে টার্গেট ছিল কিছু জেদ, কিছু মানুষের কথা। যেমন আমি এখন ঢাকাতে আছি, যেমন আমার পার্শ্ববর্তী শহর যেমন আমার হোমটাউন বরিশাল, আমি আগেই বললাম, এই শহরটাতে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে আমার ক্ষতি ছাড়া কখনো উপকার চায় নাই। যেমন আমার ফ্যামিলির ভিতরে সাপোর্টার সবাই সবসময় ছিল। আমার খুব কাছে একটা মানুষ ছিল, যার জন্য যেমন বরিশালে আমি একটা বিজনেস শুরু করছিলাম, বিজনেসটার মাধ্যমে আমি অনেক গ্লো করছিলাম। তো লাস্ট টাইমে যখন আমি হেলথ হয়ে গেলাম, তখন এই তাসলিমা গ্রুপ করব বা মার নামে কিছু করব এরকম কোনো আমার চিন্তা ভাবনা ছিল না। তো না থাকার কারণ তখন আমার একটা বিজনেস ছিল, শুধু একটা ফানুস ইভেন্ট ম্যানেজমেন্ট, ইটস লাইক ডেকোরেশন ধরতে পারেন। ডেকোরেশন বিজনেস থেকে আমি একসময় মানে ধরা খাই একটা কথা বলতে গেলে। তো ওই টাইমে আমার পাশে কেউ ছিল না, যখন আমার খুব কাছের মানুষ ছিল তাকে আমি একদিন ফোন দিয়ে বলি যে আমি এরকম একটা বিপদে আছি। সে আমাকে ওই টাইমে সে আমার হাতটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কিছুদিন পরে আমি আমার কিছু কারণের জন্য আমার ফ্যামিলি আমাকে রিহাবে দিয়ে দেয়। রিহাবে আমি 4 মাস কাটানোর পরে আমি তখন দেখি রিহাবের 4টা মাস আমি থাকার পরে আমি তখন ভাবি যে কার জন্য আমি কি করতেছি। আমার বাবা মা এরাই আমার জন্য সব কিছু করতেছে। লাস্টটা টাইম এরকম আমার জীবনে চলে আসে যে আমার আশেপাশে কেউ ছিল না আমার বাবা মা ছাড়া। তখন আমি আমার বাসা থেকে আমাকে চিল্লায় পাঠিয়ে দেওয়া হয়। আমি যখন 3 চিল্লা থেকে আসি, তখন আমি চিন্তা করি যে আমার দিন শেষে আমার মাই আমার পাশে আছে। তো পাশে থাকার পরে তখন চিন্তা করি যে না, এখন কিছু একটা করা উচিত যেটা আমার মার নামে হবে। ওই থেকে শুরু হয় আমার তাসলিমা গ্রুপের জার্নি। এই থেকে এখন 2026 পর্যন্ত আমি চিন্তা করতেছি যে এই 26-এর মধ্যে আমার সাথে 5টা বিজনেস কানেক্টেড আছে তাসলিমা গ্রুপের মাধ্যমে, মানুষ সার্ভিস পাচ্ছে। এটা আমার জন্য বেটার মনে হইতেছে যে আমার মাধ্যমে কেউ খুশি হচ্ছে, বাট আমার আল্লাহ না করুক আমার মা নেই। তো যাই হোক, আমি ভালো আছি, আমার মা ওই পুরীতে ভালো থাকুক। এইটাই হচ্ছে তাসলিমা গ্রুপের আপনার যদি সাকসেসফুল বলতে পারি, এই পর্যন্ত তাসলিমা গ্রুপের জার্নি চলতেছে। কত সময় লেগেছে এই তাসলিমা গ্রুপ তৈরি করতে? সময় বলতে গেলে মানুষের দোয়া, আশীর্বাদ, আমার বাবা মার দোয়া ছিল। কখনো হচ্ছে আমি যে কোনো কিছু করতে গেলে আমার মাম্মু আমাকে সাপোর্ট করছে সব সময়। কখনো এরকম বলে না যে যুবরাজ তুমি এটা করো না বা এটা করো, মানে যেটাই করছি ভালো মন্দ আমার মা আমার সব প্রত্যেকটা টাইমে সাপোর্টার ছিল। আর যদি আমি বলতে চাই, তাসলিমা গ্রুপ তো আপনার একদিনে তৈরি হয় না। কারণ কথা হচ্ছে আগে আমাদের যে লোক ছিল, আমি 2-3 জন আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, ফ্রেন্ড বলতে গেলে বোনও বলতে পারি, ওরা আমি ওর মাধ্যমে এটা আমার শুরু হয় ওই জার্নি। আমার ওয়েবসাইট থেকে শুরু করে আমার পেজ সব কিছু এখনও ওই হ্যান্ডেল করতেছে। তো কথা বলতে গেলে আমি গ্রুপ থেকে খুব আড়ালে থাকি, নিজেরা হাইড করতে খুব পছন্দ করি। আর এখন রিপ্রেজেন্ট করার মানে হচ্ছে এখন আমাদের পরিস্থিতিটা এরকম হয়ে গেছে দেশের, যে হচ্ছে আপনার মানুষকে ছোট করতে খুব মজা পায়। কারণ মানুষ একটা জিনিস দেখবেন যে মানুষ জামা কাপড় যাচাই বাছাই করতেছে, ফেস যাচাই বাছাই করতেছে। তো এইটার জন্য হচ্ছে হাইলাইট হওয়া যে মানুষ কিছু একটা শিক্ষণীয় একটা জিনিস শিখুক, যে একটা ছেলে চাইলে সবই সম্ভব, একটা ছেলে চাইলে কোনো কিছু অসম্ভব না। আর যেহেতু প্রত্যেকটা গ্রুপ ধরতে গেলে তারা এক একটা অ্যাম্পিরিয়াল তৈরি করছে, যে এরকম যে তারা তাদেরকে ব্র্যান্ড তৈরি করতেছে। বাট ব্র্যান্ড মানুষ ওরকমই ওই টাইমটাই হবে যে টাইমটায় মানুষকে ব্র্যান্ড বলবে। বাট নিজেকে ব্র্যান্ড দাবি করলে তো কেউ কখনো ব্র্যান্ড হইতে পারে না, আমি মনে করি যেটা। আপনার পার্সোনাল লাইফের সামনে কি পরিকল্পনা রয়েছে? আমার পার্সোনাল লাইফে পরিক্রমা বলতে গেলে তাকদিরে যদি থাকে, বেঁচে যদি থাকি, তাহলে গ্রুপটাকে আরও বড় করব। এখন আমার 5টা বিজনেস কানেক্টেড আছে, তখন আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেয় ওই পর্যন্ত,
তাহলে এই তাসলিমা গ্রুপটাকে আমি তো এখন বলতে গেলে ঢাকার ভিতরে বা বাংলাদেশের কিছু কিছু জায়গায় আমার গ্রুপ চলতেছে। আল্লাহ তাআলা চাইলে আমি এর চেয়ে ব্রাইট করতে চাইতেছি যে এটা বাংলাদেশে না চিনুক, আমাকে পুরো ওয়ার্ল্ড চিনুক। আমার টার্গেট দেশ। যেমন আমাকে মানুষ বলতেছে আপনার স্বপ্ন খুবই বেশি, বাট আমি বলবো আমার স্বপ্ন এতটাই বেশি যে আমি যে বালিশে ঘুমাই সেই বালিশটা আমার স্বপ্ন দেখে। বাট আমি তার জন্য বলতে চাইতেছি যে আমার স্বপ্ন হচ্ছে ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড আমি যেদিনকে চয়েস করতে পারবো, যদি আমি বাইচা থাকি, তাকদিরে যদি থাকে আমি বাইচা থাকতে পারি, তাহলে আমি বিজনেস আরও ডেভেলপ করব। জীবনসঙ্গী হিসেবে কোন বিভাগ ও কাকে বেছে নিতে চাচ্ছেন? এখন জীবন সঙ্গীর ব্যাপারটা হচ্ছে পুরোটা একটু পার্সোনাল ছিল। আর আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমার কেউ একজন ছিল, সে হচ্ছে আমার খারাপ টাইমে সে আমাকে ছেড়ে চলে গেছিলো। তো একটা মজার কাহিনী হচ্ছে কিছুদিন আগে সে আমার সাথে কানেক্টেড হয়েছিল। আমার এখন ভালো টাইম চলতেছে, সে আমার কাছে আবার আসছে। আমার বাবা মা নাই এখন। কথা হচ্ছে এখন এক কথা বলতে গেলে আমি এতিম। এতিম বলতে আমার এপাশেও কেউ নাই, ওপাশে কেউ নাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে রিপ্রেজেন্ট যে জিনিসটা আমার লাইফে ঘটছে কিছুদিন আগে, এমন একজন মানুষ আমার লাইফে এখন আসছে যে হচ্ছে তার সাথে আমার কথা খুব কম হয়, কিন্তু তাকে ফোন দিলে বা তার চেহারার দিকে তাকাইলে আমি আমার টেনশন থেকে শুরু করে সব কিছু ভুলে আসি। তো আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেয়, যেমন সামনেই তার বার্থডে আছে 27শে এপ্রিল, যদি আমি 27 তারিখ পর্যন্ত বেঁচে থাকি, আমি অবশ্যই তাকে প্রপোজ করবো 27শে এপ্রিলে, মানে 27 তারিখে তার জন্মদিন দিন তাকে আমি হাইলাইট করবো, মানুষের সামনে হাইলাইট করবো যে এই আমার জীবনসঙ্গী হিসেবে থাকবে সারা জীবন। কারণ হচ্ছে ওর মধ্যে কিছু গুণ আছে যে ও কষ্ট পাইলেও নিজেকে মানুষকে বুঝতে দেয় না যে আমি কষ্ট পেয়েছি। মানে আমি যাচাই বাছাই করে আমার বেস্ট লাইফ পার্টনার নিতে চাইতেছি, ওদের তাকদিরে যদি থাকে আমি অবশ্যই তাকে পাবো। তাহলে ভাবিকে আমরা কবে দেখতে পাচ্ছি? এখন ভাবি বলতে গেলে ভাবি এখনো হয় নাই, যেটা তাকদিরের কথাটা উঠাইলাম হবে। এখন তো কথা হচ্ছে প্রত্যেকটা নারীর ভিতরে একটা গুণ থাকে। গুণটা হচ্ছে প্রত্যেকটা পুরুষ চায় যে সে পর্দার ভিতরে থাকবে, তার ওয়াইফকে অন্য কেউ দেখতে পারবে না। তো ওর কি পুরুষ কি চায় ওটা আমি জানি না, কিন্তু আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি তাকে বলার পরে সে রাজি হবে কি না হবে না, এটা হচ্ছে আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট। তো কথা হচ্ছে আমি চাইবো যে আল্লাহ তাআলা জানি আমার মিসেস যেই হবে তাকে জানি পর্দার উপরে থাকারই ক্ষমতা দেয়। কারণ হচ্ছে আমি যেরকম এরকম ঘুরতেছি, কষ্ট লাইফটা ডিপেন্ডেন্ট করতেছি, আমি চাই না যে আমার মাধ্যমে সে একটু খুশি থাকুক বা আমার যে কষ্টটা ফেস করতেছি আমি সে যেন এরকম কোনো কষ্ট ফেস না করে। আল্লাহ তাআলা যদি আমি যদি রিক্সাও চালাই, সে তাকে যেন আমি খুশি রাখতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি তাকে প্রপোজ করবো। তো 27 তারিখ অনেক দিন এখনো বাকি আছে। আমি যদি বেঁচে থাকি, হায়াত মতো তো কথা তো বলা যায় না, যদি মারা যায় তো তাহলে চলে গেলাম, আর যদি বেঁচে থাকি আমি অবশ্যই তাকে 27 তারিখে কথাটা বলবো। এটা সবচেয়ে বড় কথা। আর পার্সোনাল লাইফ বেশি শেয়ার করতে চাইতেন কেন, হেভি পার্সোনাল থাকাটা ভালো। আপনার কিছুক্ষণ আগে শুনছিলাম যে আপনার মানেই আসলে, তাহলে এত কিছু কার জন্য? এখন কিছুক্ষণ আগের ব্যাপারটা, আমার মা বেশি দিন হয়েছে যায় না, আমার মা গেছে আজকে 7.5 মাসের মতো। তো ছায়া বলতে আমার একটা মানুষই ছিল, আমার মা। তো মার কথাটা বলতে গেলে কার জন্য করতেছি এটা অনেকেই প্রশ্ন করে যে এত কিছু কার জন্য, এত কিছু কার জন্য বলতে গেলে আমরা তো মানুষ। আপনি যেমন আমাদের ঢাকাটা ধরেন, ঢাকাটাতে ঢুকলে আপনি যে মোচড়েই যাবেন, রাত্র 12টা ধরেন, একটা ধরেন, আপনি এমন কোনো রাস্তার মোড়ে পাবেন না যে হচ্ছে মানে অসহায় মানুষ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একদিন যাত্রাবাড়ির কথাটা ধরি, যাত্রাবাড়িতে গেলে আপনি কিছু মানুষ এরকম পাবেন যারা রাত্রে ওইখানে ঘুমায় বা কিছু বাচ্চা আছে। তো আমি একদিন একটা মহিলার কাছেই ধরেন ভিক্ষুক হবে, আমি তার কাছে কথা বলতেছি। তো সে আমাকে বলতেছে বাবা আমি কিছু খাই নাই, আমার পেট মচড়াইতেছে, আমি মাঝে মাঝে খাই না, রাতে ক্ষুধা, আমার পেট মচড়ায়। ভাই আমি তাকে যা আমার তৌফিকে যা ছিল আমি তাকে ওইটা দিচ্ছি, কিন্তু ওই কিছুক্ষণ পরে, কিছুদিন ধরতে পারেন, কিছুদিন আমি চিন্তা করলাম যে ওনার কথাটা হঠাৎ ব্যস্ততার মাঝে কথাটা মনে পড়ে গেছে। তো আমি দেখলাম আমি সেদিনকার রাত্রে খাইনি, আমি একটা না 3 দিন রাতে খাইনি। তো না খাওয়ার পরে আমি দেখলাম যে ভাই পেট সত্যিই মোচড়াইতেছে, এমনভাবে মোচড়াইতেছে যে আমি ঘুমাইতে পারতেছি না, বিছানায় আমি মোচড়াইতেছি। তখন ওই আন্টির কথা মনে পড়লো, যে দেখলাম যে তার অনুভবটা কি ছিল। তো আমি এতটুকু বলবো যে ভাই যতদিন বাইচা আছি আমি এদের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমার লাইফটা সাকসেসফুল হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি না, যারই অর্থ আছে, যে যার স্থান থেকে আছে, সে এই অসহায় মানুষদের জন্য কিছু করুক। কারণ এরকম আছে যে আমাদের ভিতরে যাদের একটু সামান্য কিছু টাকা আছে তাদের ভিতরে অহংকার জিনিসটা, অহংকার, ইগো এগুলো একটু বেশি থাকে। তা আমি আশা করব যারই আছে সে ভাই অহংকার জিনিসটা না দেখা, কেন অহংকার হচ্ছে পতনের সবচেয়ে বড় মূল। আমাদের যেমন আমার যাই আছে, আমার 3টা ভাগে ভাগ হয়।
একটা হচ্ছে আমার নিজের জীবন পরিচালনা, একটা হচ্ছে তাদের ভিতরে যা আমাদের একটা ফাউন্ডেশন আছে, তাসলিমা ফাউন্ডেশন আমার আম্মুর নামে। তো ফাউন্ডেশন থেকে আজকে কম হইলো আমাদের 200 পরিবার আমাদের সার্ভিস পাচ্ছে। আমরা যখন পারি তখন আমাদের টিমের মাধ্যমে তাদের আমরা উপকার করতে পারতেছি, এটাই সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা, নিজেকে হাইলাইট, অনেকে এরকম বলতেছে যে আপনি আমাকে নিজেকে কেন এত হাইলাইট করেন। ভাই হাইলাইটের এরকম কিছু না, যেমন লোগো সবাই ইউজ করে বাট ব্র্যান্ড অনেকে হইতে পারে না, তো এতটুকুই। বাট আল্লাহ তাআলা যেটা করতেছে ভালোর জন্য করতেছে আমি মনে করি। মাঝখানে আপনি একটু অসুস্থ ছিলেন, আমি শুনছিলাম, যদিও আসলে সেই ব্যাপারে কিছুটা বলবেন। এখন অসুস্থ বলতে গেলে আমার মা থাকা অবস্থায় আমি অসুস্থ একটু কমই ছিলাম, কারণ একটা এতিম ছেলের লাইফে, এতিম ছেলের লাইফটা কেমন ডিপেন্ডেন্ট হয় এটা আপনিও ভালো বুঝেন। তো সবচেয়ে বড় কথা আমার এইখানেই অ্যাক্টিভ থাকে যে অসুস্থ আমি ছিলাম, অসুস্থ আমি এখনও আছি। যেমন অ্যাজমার সমস্যা আছে, অ্যাজমাটা খুব সমস্যা আমার, আমি ইনহেলার ছাড়া চলতে পারি না। পরে আমি একটা ট্যুরে গেছিলাম, ট্যুরে যে আমি অসুস্থ হয়ে গেছিলাম, তো ওই টাইমটায় আমার ভালো মানুষ আমার সাড়া দিছে, খারাপ মানুষ আমার সাড়া দিছে। সবচেয়ে সাড়া দিছে এই টাইমটায় যে আমি যে মানুষটাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাইতেছি, সে আমার অসুস্থতার কথা শুই না, সে কান্না করছে কিনা করছে, বাট তার মনটা অনেক খারাপ ছিল, আমি যতটুকু শুনছি আমার বোনের মাধ্যমে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা, জানি না, যেমন আমি বললাম আমার রোগটার কথাটা আমি আপনাকে না বলি, বাট আমার এমন একটা রোগ আছে যে হায়াতে থাকলে বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, কিন্তু আমি চাই যে আমি এপ্রিল মাসটা যেন বেঁচে থাকতে পারি, অন্তত সামনের মাসটা, যেমন আমার সামনের মাসটা কিছু ইচ্ছা আছে, ইচ্ছাগুলো যেন পূরণ হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চা মারা পুরোটাই তাকদীরের উপরে, চাইলে আমি এখনও চলে যেতে পারি, কেউ আটকে রাখতে পারবে না, বাট পুরোটা আল্লাহর উপরে আমি ছেড়ে দিই সবসময়। কেন নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছি যেমন আমি বেঁচে থাকতে পারি, আমার মার এই নামটা নিয়ে আমি একটা কিছু তৈরি করতেছি, আমি এতটা চাইতেছি যে আমার এই নামটা, মানে আমার আম্মুর নাম যে তাসলিমা গ্রুপটাকে, এই গ্রুপটাকে কেউ কখনো ছোট না করতে পারে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া। আচ্ছা, আপনি তো বরিশাল বিভাগের মানুষ, বরিশাল বিভাগের মানুষে আসলে অনেকে পছন্দ করে না। তাহলে আপনি কিভাবে এত কিছু করলেন অল্প সময়ের ভিতরে? এখন বরিশাল বিভাগ যদি আমি বলি, তাহলে বরিশাল বিভাগকে মানুষ ইটস লাইক, আপনি ধরতে পারেন খেতারগাটি বলতেছে, কে বলতেছে, বা বরিশালের মানুষ আপনার ওই চুরি করে পালাইতেছে, বরিশালের মানুষ এইটা করতেছে ওইটা করতেছে। ভাই এখন আমি যদি খেতারগাটির ভিতরে আসি, আমরা যখন জন্ম হই, যখন আমরা বেবি থাকি ছোট অবস্থায়, তখন কিন্তু প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ে সবাইকে কিন্তু আপনার খেতাই মোড়ানো হয়, ছোট ছোট কাঁথা থাকে বেবিদের। আপনি ব্র্যান্ড শপ দিয়ে কিনলেও কাঁথা কিনবেন, আপনি লোকাল শপ দিয়ে কিনলেও কাঁথাই কিনবেন। তো ভাই আমি মনে করি খেতার গাঠি যেটা আসে ওটা তো আমরা বেবি লাইফেই খেতারটা আমরা নেই। আর বরিশালের মানুষ একটু লাজুক টাইপের হয়, এরা ভালোবাসতেও জানে, ক্ষতি করতেও জানে, কিন্তু কথা হচ্ছে সব মানুষ তো আর এক না। আর ভালোবাসার নামটা অর্জন করতে গেলে আমি এই পর্যন্ত আসার কারণ হচ্ছে আমার আল্লাহ তাআলার হচ্ছে আমার মার দোয়া, কখনো কারো ক্ষতি করি না আর ক্ষতি করবও না। মানুষ ক্ষতি করলে মজা পায়। আর বরিশাল বিভাগটায় যদি আপনি নিজে পার্সোনালি যান, তাহলে আপনি বুঝতে পারবেন বরিশালের মানুষ কীরকম, তারা শহরটা কীরকম। তা আমি মনে করি না যে, যেমন আমি ঢাকাতে থাকি বা আমি দেশের যে প্রান্তেই থাকি, আমার মনটা কিন্তু একটা জায়গায় পড়ে থাকে, সে হচ্ছে বরিশাল বিভাগ। তো এই বিভাগটা নিয়ে আমি কিছু নেগেটিভ কখনো দেখিনি, কিন্তু বরিশালের মানুষ, পার্সোনালি আমার অনেক মানুষ বরিশালের মানুষ ক্ষতি করছে, তো আমি তাদেরকে কখনো অভিশাপ দিইনি বা এরকম কিছু করিনি। বাট আমি অনেক অঝরে কাঁদছি যে আমার সাথে কেন আমার নিজের শহরে মানুষ গাদ্দারি করতেছে, আমি আগাইতে যেতেছে, আমার আগাইতে দিতেছে না। তো বরিশালের মানুষকে আমি ঘৃণাও করি, আবার মায়া শহরও হচ্ছে আমার বরিশাল। তো এর জন্য অত কিছু বলার নাই। আর বরিশালের বিভাগের মানুষ কে কী করছে ওইটা আমার দেখার বিষয় নয়, আমার শহরে আমি ভালোবাসতেছি নিজের স্থান থেকে, এইটা সবচেয়ে আমার বড় পাওয়া। এর বাইরে আমার আর কিছু বলার নাই, যতটুকু আপনি বললেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।